ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বাঁধান না, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করবেন, এই ধরনের একটা আলাপ বাংলাদেশে খুব ছড়িয়ে পড়েছিল এই দফায় যখন প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে। মানে একটা পরাশক্তি কিন্তু যুদ্ধ করবে না, এটা মোটে প্র্যাকটিক্যাল চিন্তা না। এবং একটা পরাশক্তি সবসময় ন্যায়ানুগ যুদ্ধ করবে, এটাও খুবই ইউটোপিয়ান চিন্তা। আমি ভেনেজুয়েলাতে আমেরিকা যা করেছে সেটা প্রসঙ্গে খুব প্রাইমারি কিছু কথা এখন বলতে চাই। একটা বিস্তারিত ভিডিও বানাতে চাই কেন আসলে এই ঘটনাটা ঘটলো এবং এটার ইমপ্লিকেশন কি। মানে অনেক আলোচনা আসছে, সবকিছুই কভার করার চেষ্টা করব। এই যে নার্কো টেরোরিজমের কথা বলছিলেন, মাদুরোকে সেটার কার্টেলের পার্ট বলছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার ওখানকার নৌকায় অ্যাটাক হচ্ছিল, ঘিরে রাখা হয়েছিল, শেষে অভিযান। আসলে কি এগুলো সঠিক, নাকি সেই ভেনেজুয়েলা অয়েল রিজার্ভই প্রধান কারণ? কেন আবার অয়েল রিজার্ভটাকেই এখন গ্লোবালি ছাড়তে হবে, এটার থেকে ইরান জড়িত? অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো। এবং ভেনেজুয়েলার যে তেল আছে সেই তেলের একটা বিশেষ ধরন আছে, সবকিছু নিয়ে কথা বলতে চাই। কিন্তু প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প, আমরা যদি নীতি নৈতিকতা সরিয়ে এই অভিযানটাকে দেখি তাহলে কি দাঁড়ায়? নীতি নৈতিকতা দেখলে নিশ্চিতভাবে এটা বেআইনি কাজ, একাধিক বেআইনি কাজ ডোনাল্ড ট্রাম্প করেছে। ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল অর্ডার যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আছে, আমেরিকা যেটা দীর্ঘদিন থেকে আমেরিকা যেটাকে পৃথিবীতে চালু করার চেষ্টা করেছে, আমেরিকা বেসড ওয়ার্ল্ড অর্ডার, তারা রুল বেসড ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেন। সেই রুল বা ল ভাঙা হয়েছে একটা সাভরেন কান্ট্রিতে এ ধরনের অভিযান করা, এবং প্রত্যেকটা দেশের যিনি সরকার প্রধান থাকেন তার ইমিউনিটি থাকে, এটা ইন্টারন্যাশনাল লতে একসেপ্টেড। এটা না থাকলে আসলে যে কেউ যে কোনোখানে গিয়ে বিপদে পড়তে পারেন, সেটা ভাঙা হয়েছে। যদি এর মধ্যে কতগুলো আইনি কুটচাল আছে, মাদুরো ওখানকার জেনুইন সরকার প্রধান কিনা, লয়াল কিনা, লেজিটিমেট কিনা, নানান প্রশ্ন তোলার চেষ্টা করে, কিন্তু বেআইনি কাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। এবং এই ধরনের প্রবণতা আসলে বিশ্বের জন্য কোনো ভালো লক্ষণ না, এটাও সত্য। কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে দেখি যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি অর্জন করতে চাইলেন, কি অর্জন করতে পারলেন, খুবই বাজে একটা রিস্কি একটা গ্যাম্বলিং এ তিনি নেমেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ হলো ভেনেজুয়েলা পানামা না, নরিয়াগাকে যেভাবে সহজে তুলে আনা গেছে, সেরকম কিছু এখানে এত সহজে হতো এটা মনে হওয়ার কথা ছিল না, যদিও ভীষণ সহজে হয়েছে। এবং এটা একটা বিরাট মেসেজ আমেরিকা যারা কম্পিটিটর আছে গ্লোবাল স্টেজে, তাদের কাছে একটা বিরাট মেসেজ। কারণ ভেনেজুয়েলা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 50তম অবস্থান বলতে আমি এটুকু বোঝাচ্ছি, আমেরিকার মতো দেশ ওখানে গিয়ে প্রচুর ধ্বংসাত্মক কাজ করতে পারে। কিন্তু এই আলাপটা দীর্ঘদিন থেকেও ছিল, কারণ ট্রাম্প তো ওখানে তার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে, ওটা এয়ারক্রাফট ক্যারিয়ার মানে হচ্ছে একটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ বলে, ওর মধ্যে আরো অনেকগুলো জাহাজ থাকে, মানে ডেস্ট্রয়ার্স থাকে, তারপরে অন্যান্য যে জাহাজ থাকে, নৌবাহিনীর সাবমেরিনস থাকে। এটা একটা বিরাট বিরাট সমর শক্তি। একটা যে ক্লাসের ক্যারিয়ার ওখানে গেছে, 70-75টা ফাইটার থাকে। সো ওখানে যখন যাচ্ছে তখন এই আলাপটা ছিল যে আপনি বমিং টমিং করে অনেক ক্ষতি করতে পারেন, কিন্তু গ্রাউন্ড অ্যাটাক ছাড়া রেজিম চেঞ্জ কিভাবে হবে? ইনফ্যাক্ট ট্রাম্প রেজিম চেঞ্জের কথা বলছিলেন, মাদুরোকে সরাতে চাইছিলেন। কেন সরাতে চাইছিলেন সেগুলো নিয়ে আসবো পরে। কিন্তু মাদুরো কে যেভাবে তিনি সরাতে পারলেন, মানে অল্প অভিযান শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রাম্প ঘোষণা করলেন যে তিনি মাদুরো এবং তার স্ত্রীকে ওখান থেকে ক্যাপচার করে ফেলেছেন, নিয়ে তাকে আমেরিকায় নিয়ে আসা হচ্ছে আমেরিকার একটা জাহাজে করে। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সেটার প্রমাণ দিলেন ছবি দিয়ে। তারপর আমরা ভিডিও দেখলাম, তাকে নেওয়া হচ্ছে, তার বিচার হবে আমেরিকাতে। অকল্পনীয় সাকসেস এটা মিলিটারির দিক থেকে আমরা যদি চিন্তা করি। তার মানে নানান হাইপোথেসিস আমরা চিন্তা করতে পারি যে যেটা হয়, একটা দুর্বল দেশও যিনি জানেন যে তার উপর অ্যাটাক হতে পারে, তিনি সবচেয়ে সুরক্ষিত অবস্থায় থাকবেন। এবং আমি একটা কথা যোগ করতে চাই, এটাকে আমি দেখলাম খুব বেশি হাইলাইটেড হচ্ছে না। মাদুরো যখন এই চাপে আছে, আমরা নিশ্চিতভাবেই বলতে পারি ওখানে রাশিয়ান এবং চাইনিজ এজেন্টরা ছিলেন, না থাকার কোনো কারণ নেই। এই সরকারকে টিকিয়ে রাখার পেছনে এই দুটো দেশ অ্যাক্টিভলি কাজ করছে এখনো। মাদুরো যখন ক্ষমতায় আসেন তারপর থেকে উনি আসলে কোনো স্মুথ লাইফ পাননি। রাদার তার আগে যিনি ছিলেন হুগো চাভেজ, একই ঘরানার মনে হয়, কিন্তু চাভেজের সময় মোটা দাগে ভেনেজুয়েলার মানুষজন ভালো ছিল। তাদের যে আমরা ল্যাটিন আমেরিকাতে, সাউথ আমেরিকাতে একটা সময় একটার পর একটা দেশে এক ধরনের বামপন্থী সরকার আসা শুরু করেছিল, এবং চাভেজের সময়টাতে মানুষ তুলনামূলক সুশাসন, অর্থনীতির অবস্থা ভালো থাকা ইত্যাদি ইত্যাদি হয়েছে। কিন্তু মাদুরো আসলে কোনো স্মুথ লাইফ পান নাই। তিনি 14-15 থেকেই শুরু করে তার বিরুদ্ধে একটার পর একটা মুভমেন্ট হয়েছে, 17-তে 18-তে, তাদের 6 বছরের টেনিওর। 24 সালে তো একটা ইলেকশনের হয়নি, তার আগে যে 18 সালে ইলেকশন হয়েছে সেটাকে কেন্দ্র করেও
প্রচুর আপরাইজিং হয়েছে এবং ওয়েস্ট এটাকে সাপোর্ট করেছে, মাদুরোর পতন তারা চেয়েছে। ওয়েস্ট যে সবসময় সফল হয় তা না, তো ওই সময় এক ধরনের ফেইলিয়ার হয়েছে, কারণ তখন চায়না এবং রাশিয়া খুব সিরিয়াসলি তার পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল। তার মানে আমেরিকা প্রাথমিকভাবে এতদিন পর্যন্ত এক ধরনের ডিফিটেড ছিল এই দুটো শক্তির কাছে। এই দফা আমি আসলে এই জায়গাটাতেই হাইলাইট করতে চাচ্ছি, এটা আসলে একটা প্রক্সি ওয়ারের পার্ট। এটা একটা প্রক্সি ওয়ার, অনেকগুলো ডাইমেনশন আছে, কিন্তু এটা একটা প্রক্সি ওয়ারের মধ্যে বিল্ট ইন। ট্রাম্প আসলে চায়না রাশিয়াকেও একটা, বিশেষ করে চায়নার প্রতি যেহেতু তার যথেষ্ট ক্ষোভ আছে, ক্ষুব্ধতা আছে, সে চায়নাকে একটা মেসেজ দিতে চেয়েছে যে মাদুরোর ওখানে চাইনিজ রাশিয়ান এজেন্টরা না থাকার কোনো কারণ আমি দেখি না। তার সেনাবাহিনীরও সবচেয়ে বিশ্বস্ত চৌকস লোকজন এখানে ছিল, কিন্তু এটাকে ভেদ করে যেতে পেরেছেন। আইদার আমেরিকার ওখানে যারা এই দায়িত্ব পালন করেছেন, যে কমান্ডোরা, তারা এতটাই এফিসিয়েন্ট যে সবাইকে নিউট্রাল করে গেছেন, অথবা ইনফ্যাক্ট এটাই হওয়ার সম্ভাবনা বেশি যে এখানকার একটা বিরাট অংশকে তারা সামহাউ তাদের পক্ষে নিয়ে আসতে পেরেছেন। কারণ আমেরিকার যে ফাইটার এবং ওখানে বমিং হয়েছে ওদের ক্যাপিটাল এবং অন্যান্য কিছু জায়গায়, অনেকগুলো হেলিকপ্টার ঢুকেছে, কোনোটা তেমন মেজর বাধার সম্মুখীন হয়নি। মানে খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা না, কিন্তু যা আছে তা দিয়ে অন্তত কিছু কাজ করার সুযোগ থাকতে পারতো, কিন্তু সেগুলো কোনোটাই অলমোস্ট সাকসেসফুলি বা এফেক্টিভলি করা যায়নি। তার মানে আমেরিকা ওদের একটা অংশকে কোনোভাবে ম্যানেজ করে, বা একই সাথে তাদের যে শক্তি আছে সেই শক্তিটা নিয়ে তারা এমনভাবে এই ধরনের সার্জিক্যাল প্রেসিশনে কাজ করতে পারলো। তার মানে মাদুরো এবং তার ওয়াইফের অবস্থান জানা থেকে শুরু করে কিভাবে নিয়ে আসবে, এক্সিকিউট করার প্ল্যানটা এতটাই নিখুঁত ছিল। এটা একটা বিরাট সাফল্য। ট্রাম্প আসলে একটা বিরাট সাফল্য দাবি করতে পারেন। এই গ্যাম্বলিংটা উনি করেছেন, কারণ উনি এখানে যখন নেমেছেন তখন এই আলাপটা হচ্ছিল তিনি যদি এই রেজিমের পতন ঘটানোর যেভাবে উনি ভাবছিলেন, যেটা যে সমশক্তি টক্তি নিয়ে উনি বারবারই কিন্তু মাদুরোকে আলটিমেটাম দিচ্ছিলেন যে তুমি পদত্যাগ করো, তুমি সরে যাও। মাদুরো সরে যান নাই, মাদুরো সভা সমাবেশ করছিলেন, তিনি লোকজনকে তার পক্ষে আনার চেষ্টা করছিলেন, তিনি তার নিজের সামরিক শক্তি প্রদর্শন করছিলেন, তিনি প্রটেক্ট করবেন ইত্যাদি ইত্যাদি বলছিলেন। পাল্টা হচ্ছিল না। তো এটা যদি তিনি পেরে না উঠতেন, তার জন্য বিরাট প্রেস্টিজ ইস্যু হয়ে যেত। কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল সেটা হলো না, এবং এটা ট্রাম্পের জন্য একটা বিরাট শক্তি যেটা তিনি দেখালেন। কিন্তু একই সাথে আসলে আমরা দেখবো চায়না এবং রাশিয়ার প্রতিক্রিয়া দেখছি, তারা এটাকে ইলিগাল কাজ বলছে, ইলিগাল, কিন্তু পরাশক্তিগুলো আইন টাইন মানে না। আমরা ধরে ধরে দেখাতে পারবো চায়না রাশিয়া একটা দেশের 20% জায়গা, আমি ইউক্রেনের কথা বলছি, পুরো ডনবাস এরিয়া, খেরসন জাপোরিজিয়া সহ 20% এরিয়া সে তার নিজের দেশ হিসেবে দখল করে লিখে নিয়েছে কনস্টিটিউশনে। পৃথিবী বেসিক যতটুকু ওয়ার্ল্ড অর্ডারও এক সময়, কত রুলসও এক সময় মানুষ মানতো, সেগুলো ভেঙে পড়ছে। রাশিয়া এটা করেছে। চায়নার কাছে আমরা দেখাতে পারবো তারা আন্তর্জাতিক আইনে তোয়াক্কা না করে সাউথ চায়না সিতে অনেক দেশের মেরিটাইম বাউন্ডারি, এমনকি ফিলিপিন্সের পক্ষে রায় যাওয়া জায়গা থেকেও সে সেখান থেকে উইথড্র করে এসে সে সেখানে তার দখলদারিত্ব দেখাচ্ছে। বড় পরাশক্তিগুলো এগুলো করে। আমরা এটাকে এই পয়েন্টেই দেখবো। মানে জন মিয়ারশাইমার বলে একজনকে আপনারা নিশ্চয় অনেকে চেনেন, রাশিয়া ইউক্রেন ওয়ারের পর উনি খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন। তারও কথা হচ্ছে এরকম যে রিয়ালিস্ট ঘরানার উনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের প্রফেসর। আমিও ব্যক্তিগতভাবে রিয়ালিস্টই হতে চাই। উনি রিয়ালিস্ট ঘরানার হয়েই বলতে চেয়েছিলেন ইউক্রেনকে সাপোর্ট করা পশ্চিমের উচিত না। আমি আবার রিয়ালিস্ট হয়ে বলতে চেয়েছি সবসময় যে ইউক্রেনকে সাপোর্ট করা উচিত রিয়ালিস্ট হয়ে, কোনো ইডিওলজিক্যাল জায়গা থেকে না। তো যাই হোক, পৃথিবীতে এই জিনিসগুলো এখন মারাত্মকভাবে ভেঙে পড়ছে। একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের এত বড় একটা ভূমি কেউ দখল করে নিতে পারছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সাইজের ল্যান্ড গ্র্যাবিং এর ঘটনা আর ঘটে নাই। একই সাথে এর আগে পানামার কথা বলছি, নরিয়াগাকে তুলে নিয়ে এসেছিলেন, এবার আবার ঘটলো। সামনের পৃথিবী খুবই টার্ময়েলে পরিপূর্ণ, এবং ওয়ার্ল্ড অর্ডারের যে শিফটের আলাপ হচ্ছে এই সময়ে ঘটনাগুলো ঘটবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রক্সি ওয়ার হবে। যেখানে যেখানে চায়নার আসার জায়গা আছে সেখানে আমেরিকা হানা দেওয়ার চেষ্টা করবে, যেখানে যেখানে আমেরিকা আছে সেখানে চায়নার আশা হানা দেওয়ার চেষ্টা করবে। আফ্রিকায় বহু দেশ থেকে ইউরোপ এবং আমেরিকাকে ছেটিয়ে বিদায় করা, যে সর্বশেষ উদাহরণ মালি, ওখানে এই ঘটনা ঘটেছে। রাশিয়া সেখান থেকে এমন পরিস্থিতি করেছে যে পশ্চিমাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। সো এই অস্থিরতা সামনে চলছে, এবং টু সাম এক্সটেন্ট এগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত বা অলরেডি পার্ট কিনা। কেউ কেউ রাশিয়া ইউক্রেন ওয়ার থেকেই শুরু করে যে এটার পার্ট, মেবি মে নট বি, কিন্তু আমাদের সামনে খুবই অস্থির, খুবই ভলেটাইল একটা সময় আসছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশে এই ঘটনাগুলো ঘটবে। আমাদের এই অঞ্চল সবচেয়ে ক্রুশিয়াল, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটা। আমরাও আসলে
খুব ভালো থাকবো না। আমাদের এই প্রস্তুতি রাখা দরকার, এবং আমাদেরও ফরেন পলিসির ক্ষেত্রে কিভাবে কি বলবো না বলবো, নিজেদের সামরিক শক্তি, নানান সব ইস্যুতে সতর্ক হওয়ার সময় চলে এসছে।